আজ আমরা এলিমেন্টারি ফেনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্সের বাকি অংশটুকু পড়ে নেব। আশা করছি আগের ভিডিওটি তোমাদের বুঝতে সাহায্য করেছে। আমি একটু মনে করে নিই আমরা আগের দিন কী কী পড়েছিলাম। আমরা গতদিন পড়েছি ইলেকট্রোস্ট্যাটিক্সের লিটারাল মিনিং, তাছাড়া বিভিন্নতার কারণ, তারপর কোন সিরিজ অনুযায়ী পদার্থদের মধ্যে ঘর্ষণ করলে কে কীরকম চার্জ পায় সেটা পড়েছি। আরও আমরা দেখেছিলাম যে ফ্রিকশনাল ফোর্সের জন্য কিভাবে বা কোন কারণে চার্জেস ক্রিয়েট হচ্ছে। অ্যাকচুয়ালি চার্জেস ক্রিয়েট হয় না, চার্জেস আদান প্রদান হচ্ছে। আরও একটা কথা আমরা শিখেছিলাম কোয়ান্টাইজেশন, যেটা আমি বলেছিলাম ভারী শব্দ, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও একটু এগিয়ে যাই, সেটা হচ্ছে যে কেবলমাত্র কি ঘর্ষণের ফলেই কোনো একটা বস্তুকে আহিত করা যায়? ক্যান উই ইলেকট্রিফাই অ্যান অবজেক্ট অনলি বাই ফ্রিকশনাল ফোর্স? আমরা কি শুধু দুটো পদার্থের মধ্যে ঘর্ষণ করলে তবেই তাদের মধ্যে কোনো আধান তৈরি করতে পারি বা সৃষ্টি করতে পারি, সেই মুহূর্তের মধ্যে তৈরি করতে পারি? না, আরও একটা উপায় আছে। প্রথম যে উপায়টার কথা আমরা শুনবো সেটা হচ্ছে কন্ডাকশন। প্রথম যে উপায়টার কথা শুনবো সেটা হচ্ছে কন্ডাকশন। কথাটা খুব পরিচিত, আমরা হিটে 11-এ হিটে কিন্তু আমরা কন্ডাকশন পড়েছি, তাই নয় কি? কন্ডাকশন মানে ছুঁয়ে যাওয়া। যে কোনো জিনিস যখন একটা পদার্থ থেকে অন্য পদার্থে যাওয়ার মানে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে যাওয়ার সময় যখন মাধ্যমের সাহায্য নেয় আমরা বলি সেটা কন্ডাকশন। এই ক্ষেত্রেও তাই। ধরো আমার কাছে একটা বস্তু আছে যেটা পজিটিভলি চার্জড, এবং একটা বস্তু আছে যে কোনো চার্জই নিয়ে রাখেনি, এটা কন্ডাক্টর। অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু চার্জ করছি একটা কন্ডাক্টরকে, ঠিক আছে? আচ্ছা, এইবার কন্ডাক্টর কেন বললাম তার কারণটা ভেবে দেখো নিজে। যে ইনসুলেটর সে কিন্তু কোনো বা কুপরিবাহী, সে কিন্তু কোনো মতেই কোনো চার্জকে নিজের মধ্যে আসতে দেবে না। এইখানে প্রশ্ন আসতে পারে, ম্যাম কুপরিবাহী বা সুপরিবাহী? আমি আশা রাখছি সব বাচ্চারা, সব ছাত্রীরা বা সব ছাত্ররা যারাই দেখছো তারা এটা জানো, তাই না? কুপরিবাহী কাদেরকে বলে? যাদের ভিতরে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কম বা নেই, প্রায় নেই। এই জন্য তাদের ভিতর দিয়ে কারেন্ট বা যে কোনো আধান এক জায়গাতে কোনো জায়গা পৌঁছে যাওয়া তাদের পক্ষে সম্ভব না, তাদের মধ্য দিয়ে সম্ভব না। ঠিক একইভাবে সুপরিবাহী উল্টোটা, প্রচুর মুক্ত আধান রয়েছে তাদের মধ্যে। মুক্ত আধান বা ফ্রি ইলেকট্রনস সম্বন্ধে আমি কিন্তু আগেও বলেছি, আগের দিনেও, আজকেও বলছি যে ফ্রি ইলেকট্রনস ডাজন্ট মিন যে তারা একদম ফ্রি, তারা মানে ভীষণ হালকাভাবে বদ্ধ। কার সঙ্গে? নিউক্লিয়াসের প্রোটনের সঙ্গে। আচ্ছা, এইবার এই যে আমি পজিটিভলি চার্জড একটা বডি নিয়েছি, তাকে আমি কন্ডাক্টরের সঙ্গে যদি টাচ করিয়ে দিই, আই এম গোয়িং টু কানেক্ট দেম অর টাচ, এটাকে এর সঙ্গে টাচ করে দিই। পজিটিভ মানের কাছে ইলেকট্রন কম ছিল, ন্যাচারালি এর একটা টেন্ডেন্সি থাকবে যে সে যেন যাকেই পায় তার কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেয়। তাহলে এখান থেকে ইলেকট্রন নিয়ে নেওয়ার চেষ্টা করবে। যদি এ ইলেকট্রন হারায় ন্যাচারালি, তাহলে এ পজিটিভ হবে। তার মানে এর সঙ্গে টাচ করার ফলে আমার এই কন্ডাক্টরটাও কিন্তু পজিটিভ হয়ে গেল, তাই না? আর এ হয়ে গেল কিছুটা কম পজিটিভ। কেন কম পজিটিভ বললাম? এইখানে ধরো এ ছিল 5 পজিটিভ, এইখান থেকে 3টে ইলেকট্রন এখানে চলে এলো, তাহলে +5 -3 +2, অর্থাৎ এর ভ্যালিউ আগে ছিল সে +5, এখন হয়ে গেছে +2, অর্থাৎ তার আধান কিন্তু, তার যে চার্জ সেটা কিন্তু কমে যাচ্ছে। সেটা বরং আমরা বলতে পারি এর 3টে হারিয়েছে, এর কত হয়ে গেল এখন? 3 পজিটিভ বা +3 চার্জের, তাই না? সো আমরা বলতে পারি একটা কন্ডাক্টর কিন্তু আর একটা কন্ডাক্টরকে চার্জ দিয়ে দিচ্ছে। এইখানে তোমাদের মনে রাখতে হবে যে হাত দিয়ে ধরে কোনো কাজই করতে পারবে না, অর্থাৎ এই বস্তুটাকে হাত ধরেছো, দিয়ে এর কাছে নিয়ে গেছো, হবে না। কেন হবে না? কারণ তুমি নিজে পৃথিবীর সঙ্গে সংযুক্ত হয়ে হাঁটছো, মানে তোমার তো পাটা মাটিতে রয়েছে, তার মানে চার্জটা এই বডি থেকে তোমার বডি হয়ে আর্থে চলে যাবে। সো ইউ হ্যাভ টু হোল্ড ইট with an insulator or with the help of a handle which is insulated. Okay? আচ্ছা, আচ্ছা, এই যে কন্ডাকশনটা শিখলাম, এই ইলেকট্রনিক থিওরিটা তোমাদের ন্যাচারালি এইটুকু ঘটনার মধ্যে দিয়েই বোঝা গেছে আশা করি। আচ্ছা, এরপর আমরা চলে আসবো আরেকটা পদ্ধতি, ইন্ডাকশান। আরেকটা পদ্ধতি যেটার নাম হচ্ছে ইন্ডাকশান। আমি দুটোই একসঙ্গেই তোমাদের বলে দিই, আমার সুবিধা হবে। ইন্ডাকশান অবশ্যই এই শব্দটার মধ্যে আমরা একটা জিনিস পাচ্ছি, ইনডিউসড।
মানে আহিত করা যেটাকে বলছে। আচ্ছা, এই যে ইন্ডাকশন পদ্ধতিতে কিন্তু কোনো কন্ডাক্টর কোনো অন্য কন্ডাক্টরকে ছোবে না। ইনসুলেটার্সরাও কিন্তু ইন্ডিউসড হয় একটু কম। পজিটিভ, এইখানে একটা কন্ডাক্টর রয়েছে, তার ভিতরে তো ফ্রি ইলেকট্রনস রয়েছে, তাই না? অনেক ফ্রি ইলেকট্রনস রয়েছে। এ পজিটিভ, তার মানে ইলেকট্রনস যারা ভিতরে আছে তারা আকৃষ্ট হবে এর প্রতি। আমরা জানি অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। তাহলে এই প্রান্তে সব নেগেটিভ গিয়ে জড়ো হবে, অ্যান্ড সো দিস এন্ড উইল বি নেগেটিভ। আর যেহেতু এইখানে ইলেকট্রন একটা ঘাটতি তৈরি হয়েছে দূরের পোর্শনগুলোতে, এই জন্য সেগুলো হবে সব পজিটিভ। তার মানে দ্য নিয়ারার এন্ড টু দ্য কন্ডাক্টর বা দ্য চার্জ বডি, ইট মে নট বি এ কন্ডাক্টর ইন দিস কেস, কন্ডাক্টর নাও হতে পারে এটা, এখন কন্ট্রাস্ট তো করছে না। তাহলে নেগেটিভ, পজিটিভ হলে কাছের এন্ডটা হচ্ছে নেগেটিভ, এটা যদি নেগেটিভ হতো তাহলে এটা হয়ে যেত পজিটিভ, আর দূরের অংশটা হয়ে যেত বিপরীত আধানযুক্ত। ঠিক আছে, দিস ইজ কল্ড ইন্ডাকশন। দিজ আর বাউন্ড চার্জেস, এটাকে বলা হয় বাউন্ড চার্জ। বাউন্ড চার্জ কেন বলা হয়? কারণ এই নেগেটিভটাই পজিটিভ দ্বারা আকৃষ্ট। এ কিন্তু নড়তে চড়তে পারছে না এর আকর্ষণের ফলে। অর্থাৎ এখানে একটা ধরো একটা সেলিব্রিটি দাঁড়িয়ে আছে, তোমার ফেভারিট হিরো বা হিরোইন দাঁড়িয়ে আছে, তুমি হাঁ করে ওদিকে তাকিয়ে আছো, ইউ ক্যানট মুভ ফ্রম হেয়ার। কিন্তু দূরে যারা, এখানে তো একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে, এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, সে কিন্তু ফ্রি, তার কিন্তু কোনো বাধা নেই। তুমি যদি বাই চান্স এটাকে আর্থের সঙ্গে লাগিয়ে দাও, এই ফ্রি চার্জটা চলে যাবে। কি করে যাবে? এটা পজিটিভ, তো তার মানে আর্থ থেকে এই জায়গাটা ইলেকট্রনস নিয়ে নিজেকে নিউট্রালাইজ করে নেবে। ঠিক আছে, কনসেপ্ট অফ ফ্রি চার্জ অ্যান্ড বাউন্ড চার্জ। ফ্রি চার্জ হচ্ছে দূরেরটা, বাউন্ড চার্জ হচ্ছে কাছেরটা। অ্যাজ সুন অ্যাজ, এই চার্জের অস্তিত্ব ততক্ষণই থাকবে যতক্ষণ এ আছে। যেমনি সেলিব্রিটি চলে যাবে, তুমি আবার নিজের বাড়ির ভিতরে ঢুকে যাবে, তোমার আর বারান্দায় দাঁড়িয়ে থাকার দরকার নেই। সো একটা জিনিস ঠিক, ইন্ডাকশান ঘটে এবং এটা টেম্পোরারি ঘটনা। যতক্ষণ এই চার্জটা উপস্থিত রয়েছে যে ইনফ্লুয়েন্স করতে চাইছে, ততক্ষণ এই ইন্ডিউস চার্জেসগুলো থাকবে। খুব সিম্পল বিষয়গুলো, এমন কিছু কঠিন না। আচ্ছা, এরপরে আমাদের একটা প্রশ্ন চলে আসবে যে হাউ, আমরা কিভাবে চার্জ মেজার করব। চার্জ মেজার করার অনেক পদ্ধতি আছে। আমরা গতানুগতিকভাবে সিলেবাস অনুযায়ী, মানে সিলেবাসের তাগিদায় শিখতে চাইছি গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। ঠিক আছে, এই গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ দেখতে কিছুটা এরকম। আমার আঁকা খুব একটা সুন্দর নয়, একটু দেখে নাও। আচ্ছা, এইখানে না গঠনটা খুব সাধারণ, বিষয়টাও খুব সাধারণ। আমি এই জন্য এর গঠন কেন, কি, কোথায় বসানো হয়েছে, এর দ্বারা কি কি করা হয় সঠিক বলবো। এটা একটা মেটাল ডিস্ক। ঠিক আছে, এটা একটা মেটাল ডিস্ক এবং এইটা একটা কন্ডাক্টিং রড, যেটা এই কর্কের মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে। এইটা হচ্ছে গোল্ড লিফ। মনে রাখবে, অনেকে মনে করে এটা গোল্ড। নো, দিস ইজ মেটাল। দিজ আর দ্য টু গোল্ড লিভস। দিস ইজ 10, দূরে লাগানো আছে, আমার দেখে মনে হচ্ছে ঠিক আছে। নো, দে আর দূরে আছে তারা, প্যারালাল টু ইচ আদার। এটা হচ্ছে একটা হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স। এবার কেন, কিসের জন্য, আমি এখানটা আঁকি। আমি জাস্ট এই চাকতিটুকু আর তার নিচের পোর্শনটুকু আঁকছি। যখন এ নিউট্রালের মধ্যে কোনো চার্জ নেই, দুটি পাতা কিন্তু চুপসে থাকে। দুটি পাতা কেমন থাকে? চুপসে থাকে। দেখো, যখনই আমি একটা চার্জড রড এখানে ঠেকালাম, লেট ইট বি পজিটিভ, লেট ইট বি নেগেটিভ, যাই হোক না কেন, সে পজিটিভ চার্জ মানে এখানে ইলেকট্রন কম, তাই তো? ইলেকট্রন কম মানে চাইবে আমি ইলেকট্রনকেও দিক। এখানে আছে আমার গোল্ড, সে ইলেকট্রনগুলোকে ত্যাগ করলো, ইলেকট্রনগুলো এর কাছে চলে যাচ্ছে। তাহলে এই দুটি পাতা পজিটিভ হয়ে যাচ্ছে, দুটি পাতাই তো ছাড়বে ইলেকট্রনস, দুটি পাতাই পজিটিভ হয়ে যাবে। একই চার্জ, তার মানে তারা একে অপরকে কী করবে? রিপেল করবে। তাই দেখা যাবে যে পরে আমার গোল্ড লিফ ইলেকট্রোস্কোপে যে দুটি লিভস, তারা কিন্তু একে অপর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, যেটা আগে ছিল না। আমি এটাকে সরিয়ে নিলাম, তখনও কিন্তু পাতা দুটো এরকমই থাকবে, কারণ দে আর পজিটিভলি চার্জ নাও। ইনফ্যাক্ট এটাও কিন্তু পজিটিভলি চার্জড। কেন? কারণ বলতে পারি কন্ডাকশনের কারণে আমরা কিন্তু এই গোটা সিস্টেমটাকে চার্জ করে ফেলেছি।
ইন্ডাকশনের পদ্ধতিও ঠিক এরকমই, তোমরা পড়লে বুঝতে পারবে। আমি গঠনটার দিকে একটু নজর দিই, কারণ আমার মনে হয়েছিল বইতে গঠনটাতে কোনটা কেন কিসের জন্য আছে সেটা হয়তো খুব ভালো করে নাও দেওয়া থাকতে পারে। সো এখানে দেখো, এটা হচ্ছে একটা মেটাল, নো ডাউট মেটাল না হলে সে সহজে কোনো ম্যাটেরিয়ালের কাছ থেকে চার্জ নেবে না, এই জন্য এটা মেটাল। এটাও মেটাল। এটা ইনসুলেটর কেন? যাতে কি চার্জ ছড়িয়ে ছিটিয়ে না যায়। গোল্ড কেন ব্যবহার করা হলো? ওয়াই গোল্ড এত এক্সপেন্সিভ? তাও অনেক কটা কারণ আছে। এক, গোল্ড ইনার্ট ম্যাটেরিয়াল, অর্থাৎ ও কিন্তু কাউরির সঙ্গে রিয়্যাক্ট করে না সহজে, জং ধরে না বা নষ্ট হয় না। দেখেছো তোমরা, প্রত্যেকে সোনার জিনিস আমরা কখনো না কখনো পড়ি, আমরা দেখেছি তাদের কোনো রিয়াকশনের টেন্ডেন্সি নেই, তাই জন্য অনেক দিন এটা ঠিকঠাক থাকবে। দ্বিতীয়ত হচ্ছে গোল্ডকে পিটিয়ে, অর্থাৎ ইটস ম্যালিয়েবল, ওকে পিটিয়ে পাতলা পাতলা শিটসে কনভার্ট করা যায়। তুমি গোল্ডকে যত পাতলা চাও পাতলা করতে পারো। ইটস হাইলি ম্যালিয়েবল, আমাদের ইংলিশে বলে ইটস হাইলি ম্যালিয়েবল অ্যান্ড ডাকটাইল অলসো। এইখানে ম্যালিয়াবিলিটিটাই কাজে লাগছে। ম্যালিয়েবল আশা করি তোমরা টার্মটা শুনেছো প্রত্যেকে। ম্যালিয়েবল, ম্যালিয়েবল মানে যে কোনো ম্যাটেরিয়ালকে পাতলা শিটসে কনভার্ট করতে পারার ক্ষমতা। গোল্ড ইজ হাইলি ম্যালিয়েবল, ওকে ভীষণ পাতলা শিটসে কনভার্ট করা যায়। আমাদের হালকাই লাগবে, হালকা লিভসই লাগবে, কারণ অল্প একটু চার্জেও যাতে সে চার্জড হয়ে যায় এবং সেই চার্জ যেন তাকে একে অপর থেকে দূরে সরাতে পারে। ভারী হলে তো সরাতে পারবে না, না? এই জন্য এবার তোমার মনে হবে কে সরাতে পারবে না ম্যাম? এই যে দুজনার মধ্যে ফোর্স অফ রিপালশন তৈরি হয়েছে, সেটা তো খুব স্ট্রং নয়। এরা যদি নিজেরাই খুব ভারী হয় তাহলে সেই ফোর্সকে এদের সরাতে পারবে না, পারবে না। এই জন্য আমরা চাইছি যে এই লিভসগুলো হালকা হোক। দ্যাট ইজ পসিবল বাই ইউজিং আ ভেরি থিন লিফ which is made up of a material which can be turned into thin sheets and that's gold হয়ে গেল। এইখানে অদ্ভুতভাবে প্যারালালি দূরে টিনের শিটস কেন টাঙানো আছে? টু মেক দিস ডাইভারজেন্স বিগার, এই ডাইভারজেন্সটা, এই বিচ্যুতিটা যেটা ঘটছে সেটা যেন বেশি হয় তার জন্য। দেখো আমি এখানে আঁকলাম 3, এখানে আঁকলাম 3, এ পজিটিভ, তাই তো? এটা পজিটিভ, তাহলে ন্যাচারালি এখানে ও ইন্ডাকশন করবে, এটাকে নেগেটিভ করবে আর উল্টো দিকের পিঠটাকে পজিটিভ করে দেবে। এও পজিটিভ, তাহলে এদিকটাকেও নেগেটিভ করবে, এদিকটাকেও পজিটিভ করে দেবে। আর্থের সঙ্গে তো কানেক্টেড থাকেই, যেহেতু মেঝেতে রাখা থাকে বা যেখানেই রাখা থাকে না কেন। আমরা বলেছিলাম বাউন্ড চার্জেসরা কিন্তু পালায় না, পালায় ফ্রি চার্জ। এটা ফ্রি চার্জ, এটা চলে যাবে। থেকে যাবে কে? শুধু এই নেগেটিভটা। এই নেগেটিভটা একে আকর্ষণ করছে, এই নেগেটিভটা একে আকর্ষণ করছে, তাহলে ডাইভারজেন্সটা বাড়বে না? পাতাটা আরও বেশি বিক্ষিপ্ত হবে, আরও বেশি ডাইভারজেন্স ফিল করবে। সো ইট উইল বি মোর প্রমিনেন্ট। হাইগ্রোস্কোপিক ম্যাটেরিয়ালটা কিসের জন্য? আমি আশা করি সবাই জানো হাইগ্রোস্কোপিক মিনস উইচ অ্যাবজর্বস ওয়াটার। সো উই ডোন্ট ওয়ান্ট এনি ময়েশ্চার ইনসাইড আওয়ার গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। ওয়াই? কারণ আমরা জানি ময়েশ্চার মানেই আ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রনস, আই উইল সে। সো যদি এখানে ময়েশ্চার ভিতরে উপস্থিত থাকে, কি ঘটবে? সে কিন্তু চার্জেসগুলোকে হারাতে সাহায্য করবে। এইবার আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ দিয়ে কী করতে পারি? আমি শর্টে বলি, আমরা চার্জ ডিটেক্ট করতে পারি, আমরা কি ধরনের চার্জ সেটা দেখতে পারি, কোনো একটা বস্তু ইনসুলেটর না কন্ডাক্টর সেটা বুঝতে পারি। সরি, ইটস নট গেটিং ফোকাস প্রপারলি, লেট মি সি। Yeah, I think it's fine now. Okay. Proof plane. We will read about proof plane now. বিরাট একটা বস্তু যে চার্জ নিয়েছে বা which is induced with charge or we can say which has got charge by conduction, যেভাবেই হোক সে চার্জ পেয়েছে বিরাট বড়, তাকে নিয়ে এসে তুমি দাঁড়াম করে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের উপরের ডিস্কের উপর রাখতে পারবে না। 2 reasons. It may break. যারা গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ নিজের ল্যাবে দেখে থাকতে পারো এনিহাউ, তাদের বলি, তারা হয়তো লক্ষ্য করেছো গোল্ড লিফের লিফগুলো কিন্তু খুব নড়বড়ে হয়, সামান্য বেশি আলোড়ন হলেও এমনিই পড়ে যাবে। তাই জন্য তুমি অত বড় বস্তু নিয়ে এসে ঠেকালে তো ন্যাচারালি চান্সেস আর হাই যে এই যন্ত্রটা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত অত বড় জিনিসটাকে নিয়ে আসাও অত সহজ নয়। তাই জন্য একটা জিনিস তৈরি করা হয়, প্রুফ প্লেন। প্রুফ প্লেনের আইডিয়া হচ্ছে একটা ইনসুলেটর রড, তার সামনে একটা চাকতি, এটা হচ্ছে কন্ডাক্টর, মানে কন্ডাক্টিং সাবস্টেন্স। তুমি এটাকে নিয়ে গিয়ে ওই পাথর বা যে জিনিসটার চার্জ আছে বা নেই তুমি জাজ করতে চাইছো তার সঙ্গে গিয়ে একে ঠেকালে, এ কন্ডাক্টর ন্যাচারালি এর যদি পজিটিভ চার্জ থাকে পজিটিভ চার্জ নিয়ে নেবে যেহেতু ঠেকিয়েছো, দিয়ে তুমি তারপর এই প্রুফ প্লেনটাকে নিয়ে এসে এইখানে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের ডিস্কের উপর ঠেকালে। সো ইউ ক্যান জাজ ইন দিস ওয়ে অলসো।
আমি আশা রাখবো তোমরা নিজের বই থেকে এই গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের ইউজেস, প্রুফ প্লেন এগুলো রিডিং পড়বে, ঠিক আছে? ইন্ডাকশান আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। আমরা ডিরেক্টলি চলে আসবো এরপরে কয়েকটা পয়েন্টসে, যেটা এই চ্যাপ্টারটাকে এন্ড করতে গেলে কাজে লাগবে, কারণ দিস চ্যাপ্টার ইজ বেসিক। অনেকে মনে করবে ম্যাম কেন এই চ্যাপ্টার, কেন আপনি আরও ডিফিকাল্ট চ্যাপ্টারে গেলেন না? নেক্সট ডে অনলি আই উইল গো টু দ্য নেক্সট চ্যাপ্টার, বাট ইন মাই নেক্সট ভিডিও এইটাতে আমি জাস্ট চাইছি আমাদের এই চ্যাপ্টারটার জিসটা যেন আমি তোমাদের বলে দিতে পারি। কারণ দেখো, একটা জিনিস আমি বারে বারেই বলে থাকি আমার স্টুডেন্টসদেরকে যে রিডিং মেক্স ইউ বেটার। প্রত্যেকটা লাইন ইজ ইম্পর্টেন্ট ইন ফিজিক্স, বিকজ বিল্ডিং তৈরি করতে গেলে আগে ভিত তৈরি করতে হয়, ইজন্ট ইট? সো ইউ হ্যাভ টু রিড দ্য চ্যাপ্টার পারফেক্টলি, ওয়েদার ইটস ইম্পর্টেন্ট অর নট। আচ্ছা, এইখানে বলে দিই ইনসুলেটার্সরাও কিন্তু ইন্ডাকশন ফিল করে, এবং সেটা করার ফলে তোমরা জানো দের আর নো ফ্রি ইলেকট্রনস। অ্যান্ড হোয়াট? ফ্রি ইলেকট্রনস থাকলে তো বারান্দায় দাঁড়ানোর এক্সাম্পল দিয়েছিলাম, কিন্তু যেখানে ফ্রি ইলেকট্রনসই নেই তা কারা ওরিয়েন্টেড হচ্ছে? আসলে ওইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে পোলারাইজেশন। ওখানে যেটা ঘটছে সেটা কি হচ্ছে? নো ফ্রি ইলেকট্রনস, তাই জন্য পোলারাইজেশন অফ অ্যাটমস হয়, ঠিক আছে? দেখবে তোমরা ভালো করে জায়গাটা, আশা করি খুব ইজি বুঝতে পারবে। সো নাও উই উইল গো টু দ্য পয়েন্ট উইচ উই হ্যাভ লার্নড ইন আওয়ার জুনিয়র ক্লাসেস অলসো। আমরা আগেও পড়েছি হয়তো সেটা, যে চার্জেস ডিসাইড অন দ্য আউটার সারফেস অফ আ কন্ডাক্টর। অর্থাৎ চার্জ যদি দেওয়া হয় কোনো পরিবাহীকে, সেটা তার বাহির মানে বাইরের যে সারফেস সেখানেই থাকবে, ভিতরকার সারফেসে থাকবে না। আমার কাছে একটা স্ফেয়ার আছে, ঠিক আছে? আমি তাকে চার্জ দিলাম, মোটা একটা স্ফেয়ার, হতেই পারে না? স্ফেয়ার মানে গোলক, গোলক আছে, তার দুটো সারফেস, একটা ইনার সারফেস, একটা আউটার সারফেস। আমি তাকে পজিটিভ চার্জ দিলাম, আমি কি আশা করব যে এখানেও পজিটিভ থাকবে, এখানেও পজিটিভ? আমি কন্ডাকশন করেছি, অর্থাৎ একটা পজিটিভ জিনিস এর সঙ্গে ঠেকিয়ে দিয়েছি, দিয়ে আমি এক্সপেক্ট করছি যে এখানেও পজিটিভ থাকবে, এখানেও পজিটিভ থাকবে। বাট নো, ভিতরে কোনো চার্জই থাকবে না। যা চার্জ থাকবে সেটা বাইরের সারফেসে থাকবে। প্রশ্ন আসে, ম্যাম কোনোভাবেই কি ভিতরকার সারফেসে চার্জ দেওয়া সম্ভব না? ইয়েস, দেয়ার ইজ ওয়ান পসিবিলিটি। একটা পসিবিলিটি আছে, বলি। ভিতরে এরকমভাবে তুমি একটা চার্জ রেখেছো, ঠেকেনি, দেখেছো? সারফেসের সঙ্গে ঠেকেনি। ধরো এই পজিটিভ চার্জটা, এই চার্জটা পজিটিভ, তাহলে কী করবে? ইন্ডাকশন করবে, যেহেতু ছুঁয়ে নেই, একে নেগেটিভ করে দেবে, বিপরীত চার্জ। বাইরের পৃষ্ঠ, যেহেতু দূরের পৃষ্ঠ এটা, এটাকে করবে পজিটিভ, ঠিক? তারপর আমি কি করলাম? আর্থিং করে দিলাম। আর্থ করে দিলে, হ্যাঁ, আর্থ করে দিলে এই যে পজিটিভ চার্জ আর থাকবে, এটা তো ফ্রি চার্জ। আমরা বলেছিলাম দূরের চার্জটা ইন্ডাকশনের ক্ষেত্রে ফ্রি, সে কিন্তু আর্থের কারণে ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হওয়ার কারণ, পজিটিভ মানে ইলেকট্রনসের ঘাটতি, আর্থ ওকে ইলেকট্রনসগুলো দেবে, দিয়ে বলবে নে তুই মুক্ত হয়ে যা, মানে এখানে আর কোনো চার্জ নেই, যা আছে এখানে ভিতরের দিকেই আছে। এ কি সরতে পারবে? নো, এ কিন্তু সরতে পারবে না, বিকজ ইট ইজ গেটিং অ্যাট্রাক্টেড বাই প্লাস। সো ভিতরে কিন্তু এই মুহূর্তে কন্ডাক্টরের চার্জ আছে। সো তোমাকে যদি বলে প্রশ্নে যে চার্জ অলওয়েজ ডিসাইডস অন দ্য আউটার সারফেস অফ আ কন্ডাক্টর, ইজ দেয়ার এনি এক্সেপশন? কোনো কি ব্যতিক্রম আছে? তুমি বলবে হ্যাঁ আছে, এবং সেটার কিন্তু তোমাকে বুঝিয়ে বলতে হবে। মনে রাখবে, যদি বাই চান্স এইটাকে তুমি সরিয়ে দাও, অর্থাৎ যে প্রভাব করছিল তাকে যদি সরিয়ে দাও, বাই এনি মিনস, এর চার্জ হয়তো শেষ হয়ে গেল বা কিছু, এই নেগেটিভটা কিন্তু তখন আর কোনো বাধা রইল না তার সরে যেতে। কেন? তাকে যে বেঁধে রেখেছিল সে তো আর নেই, তাই জন্য এই কী করবে? এই কিন্তু চুপচাপ বাইরের পৃষ্ঠে চলে যাবে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। আমি বলছি যে কোনো পোর্শন না বুঝতে পারলে তোমরা বারে বারে, এটা সুবিধে ভিডিওর, তোমরা বারে বারে সেটাকে রিপিট করে করে শোনো, তাহলে আশা করি আরও ক্লিয়ার হবে ব্যাপারটা। সো ইলেকট্রিক স্ক্রিনিংটা তো এখান থেকেই আসবে। তুমি যেখানে চাইছো যে চার্জ ভিতরে না যাক, আমি চাইছি চার্জ ভিতরে না যাক, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি একটা এরকম কন্ডাক্টর নিতে পারি, যতই চার্জ পাঠাই না কেন ভিতরে যে এরিয়াটা সেখানে কোনো চার্জ পৌঁছবে না, কারণ এ যদি নেগেটিভ হয়ে থাকে একে পজিটিভ করবে, কিন্তু মানে যাই হোক, যেভাবেই হোক একে তুমি চার্জ করেছো, বাট নো চার্জেস উইল গো ইনসাইড, অল দ্য চার্জেস উইল রিসাইড অন দ্য আউটার সারফেস অনলি। সো ভিতরের জায়গাটা কিন্তু কোনো রকম চার্জ থেকেই মুক্ত থাকলো, তাই না? এরপর আমরা চলে আসবো সারফেস ডেন্সিটি অফ চার্জ। হোয়াট ডু ইউ মিন বাই সারফেস ডেন্সিটি অফ চার্জ? সারফেস ডেন্সিটি মিনস পার ইউনিট, তাই না? সো সারফেস ডেন্সিটি মিনস পার ইউনিট এরিয়া।
If q charge resides on A area, then the surface density is q by A. Its unit will be coulomb per meter square. So let me tell you one thing. Now it's clear, I think. Yes. So let us think one thing. Sigma gives q by A. Sigma আমরা কি পেলাম? q by A. এটা নোটেশন কিন্তু সিগমা, হ্যাঁ। সারফেস ডেন্সিটি অফ চার্জ। নাও ইফ যদি একটা স্ফেয়ার থাকে, স্ফেয়ার মানে গোলক থাকে যার ব্যাসার্ধ আর যার রেডিয়াস আর, তাহলে তার সারফেস এরিয়া কত? 4πr²। তাকে আমরা যদি কিউ চার্জ দিই তাহলে তার সারফেস ডেন্সিটি অফ চার্জ কত? কিউ বাই 4πr²। আমরা বলতে পারি সিগমা ইকুয়াল টু কিউ বাই 4πr²। ইন দিস কেস উই ক্যান রাইট দিস, তাই না? তার মানে কোনো একটা স্ফেয়ার সে যত তার রেডিয়াস বেশি হবে সারফেস ডেন্সিটি অফ চার্জ তত কম হবে, আর যত রেডিয়াস কম হবে সারফেস ডেন্সিটি অফ চার্জ বেশি হবে। একটা সারফেস যেটা এরকম তার রেডিয়াসটা ন্যাচারালি বেশি, আর যে একদম শার্প এন্ড ভাবো এই, তাহলে এখানে যে সার্কেলটা আছে তার রেডিয়াসটা তো স্মল না, সার্কুলার যে এন্ডটা তার রেডিয়াস স্মল। রেডিয়াস স্মল মানে এইখানে সারফেস ডেন্সিটি অফ চার্জ অনেক অনেক বেশি। তার মানে আমরা বলতে পারি যে কোনো শার্প এন্ডসে চার্জের ডেন্সিটিটা কিন্তু সারফেস ডেন্সিটি কিন্তু বেশি হবে। আর জানো তো এই জন্যই ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও যে তোমার কোনো বস্তু যাকে তুমি অনেক কষ্ট হয়তো চার্জ করেছো সে যেন চার্জ না হারায়, তুমি যদি এটা চাও তাহলে তোমাকে অবভিয়াসলি দেখতে হবে তোমার সেই বস্তুটার যেন কোনো শার্প এন্ডস না থাকে, কোনো তীক্ষ্ণ পোর্শন না থাকে, কোনো তীক্ষ্ণ প্রান্ত না থাকে। কারণ তীক্ষ্ণ প্রান্ত থাকলেই সেখানে সারফেস ডেন্সিটি অফ চার্জ বেশি হবে। না ম্যাম, সারফেস ডেন্সিটি অফ চার্জ হলে বেশি হলে কি হবে? সারফেস ডেন্সিটি অফ চার্জ যদি বেশি হয় তাহলে সে চারিপাশের বায়ুকে বেশিভাবে প্রভাবিত করতে পারবে। শুধু বায়ু কেন বলবো, মলিকিউলস, ডাস্ট পার্টিকলস অফ আদার গ্যাস, ডাস্ট পার্টিকলস, মলিকিউলস অফ আদার গ্যাসেস, সবাইকে। শার্প পয়েন্ট যেহেতু চার্জড, চার্জের সারফেস ডেন্সিটি যেহেতু ভীষণ হাই, এই জন্য তার ক্ষমতা প্রচণ্ড বেশি। সে চেষ্টা করবে ধরো এটা একটা শার্প এন্ড, তার চারিপাশে যে মলিকিউলস আছে সে খুব সহজে, এই ধরো পজিটিভ, এর হাই কনসেন্ট্রেশন অফ চার্জ রয়েছে এখানে কারণ এর শার্প, সো এ কী করবে? এদেরকে ইনডিউস করবে, যেহেতু এর পাওয়ার বেশি, চার্জ ডেন্সিটিটা বেশি, এদের কাছের এন্ডটাকে নেগেটিভ, দূরের এন্ডটাকে পজিটিভ করবে। একটা মলিকুলের কাছের আর দূরের কি, যাই হোক, নেগেটিভটার জন্য এই মলিকুলগুলো তো হালকা, তার এই নেগেটিভ চার্জের জন্য দুম করে এসে এই তীক্ষ্ণ প্রান্তটার উপর সব মলিকিউলসরা অ্যাট্রাক্টেড হয়ে এসে পড়বে। এ তো নিজে পজিটিভ ছিল, এরা নেগেটিভ ছিল, ওরা এলো, নেগেটিভ ছিল, এই পজিটিভের আর নেগেটিভে নিউট্রালাইজেশন ঘটবে। অর্থাৎ ধরো এই 100 পজিটিভ নিয়ে বসেছিল, এর চার্জ কত? 100 পজিটিভ, প্রত্যেকে 1 নেগেটিভ করে ইনডিউসড হয়েছে, দূরে আছে 1 নেগেটিভ করে ইনডিউসড হয়েছে। তারা কাছে এলো, তারা প্রত্যেকে নিজের 1 নেগেটিভ যেটা তৈরি হয়েছিল সেটাকে নিউট্রালাইজ করে ফেললো এটার দ্বারা। তারা সবাই নিউট্রালাইজড হয়ে বসে আছে এখন। এও যেহেতু অলরেডি অনেক ইলেকট্রনস খেয়ে ফেলেছে, ওর নিশ্চিত এই পজিটিভ চার্জটা কমে যাবে। আচ্ছা, তারপরে আবার ওরা এর উপরে এসে বসে আছে, তার মানে কন্ডাকশন শুরু হবে। আবার বলছি, দেখো, এ পজিটিভ ছিল, দূরের যে মলিকিউল, সেটা ডাস্ট মলিকিউল হোক যাই হোক না কেন, তাদের নেগেটিভ ইন্ডাকশন করলো। তোমার মনে হবে পজিটিভও করেছে, সেটা তো ফ্রি, সেটা দূরের এন্ডকে পজিটিভ করেছে মলিকিউলের, এই নেগেটিভ চার্জটা কাছের, তাই অ্যাট্রাক্টেড হবে। এর উপরে এসে মলিকিউলটা পড়বে, আমি একটা নিয়ে বোঝাই আরও বেটার হবে। এই মলিকিউলটা এর উপরে এসে পড়বে, কী হবে তাতে? নেগেটিভটা গিয়ে পড়েছে, মানে পজিটিভ নেগেটিভ নিউট্রালাইজ হবে কিছুটা, এর কাছে তো প্রচুর পজিটিভ, কী হবে? পজিটিভ একটু কমে গেল, আর এ নিউট্রালাইজ হয়ে গেল, এই মলিকিউলটা নিউট্রালাইজ হয়ে গেল। এবার এ ভাবছি আমি তো এই পজিটিভের উপরেই বসে আছি, তাহলে কন্ডাকশন হবে। এ কী করবে? এর কাছ থেকে পজিটিভটা নিয়ে নেবে। নেওয়ার কারণ একটাই কিন্তু, কারণ হাইলি পজিটিভ। এ যেমনি পজিটিভ মলিকিউলটা এর কাছ থেকে নিয়ে নিল, ছিটকেও বেরিয়ে যাবে, কারণ পজিটিভ রিপালশন হবে,
ছিটকে বেরিয়ে যাবে। তার মানে কেমন যেন একটা ডিসচার্জের মতন ঘটনা ঘটলো। প্রথমে সে বায়ু মলিকিউলসগুলোকে, এয়ার মলিকিউলসগুলোকে কাছে টানলো, তারপর নিজের মতনই চার্জ দিয়ে আবার ঠেলে ফেলে দিল, অর্থাৎ এটা সার্কুলেশন ক্রিয়েট হচ্ছে। এটাকে আমরা ইলেকট্রিক ডিসচার্জও বলি। এই যে ঘটনাটা ঘটছে, ক্রমশ এই তীক্ষ্ণাগ্রটা, অর্থাৎ আমরা বলতে পারি এই শার্পেনটা কী করছে, নিজের যে পজিটিভ চার্জ সেটাকে চারিপাশে ছিটিয়ে দিচ্ছে। দিস ইজ কল্ড ইলেকট্রিক ডিসচার্জ। প্রসেসটা কেমন? ফার্স্ট ইন্ডাকশন, attracting the negative charge, neutralizing the molecule's charge, then giving its own charge by conduction, then throwing it out. তাই না? তোমার মনে হবে ম্যাম এটা কি পজিটিভই হতে হবে? না, এটা নেগেটিভ চার্জেও আহিত হতে পারে, ইলেকট্রিফাইড হতে পারে। সেই ক্ষেত্রে একে পজিটিভ করবে, কাছে টানবে, নিউট্রালাইজ করবে, নিজের চার্জ কন্ডাকশনের দ্বারা দেবে, একই চার্জ হয়ে যাওয়ার ফলে তাকে দূরে ঠেলে দেবে। আই ডোন্ট নো আমি এইটুকুটা ক্লিয়ার করতে পেরেছি কি না, বাট দ্য ভিডিও ইজ গোয়িং কোয়াইট লং। সো আমরা সামনের দিন নেক্সট চ্যাপ্টারে যাব। সেদিন আমি আশা করি তোমরা লাইটনিং কন্ডাক্টরের বিষয়টা পড়ে রাখবে। আমি জাস্ট সেদিন 5 মিনিটস এই চ্যাপ্টারে লাইটনিং কন্ডাক্টর আর এই জায়গাটাকে জাস্ট রিপিট করে উই উইল মুভ টু দ্য নেক্সট চ্যাপ্টার। এই যে আমি বারে বারে তোমাদের বলছি না যে অ্যাট্রাক্ট করবে, এই যে অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন, আকর্ষণ বল, বিকর্ষণ বল, এরা কিন্তু সব বলগুলো কিন্তু একটা নিয়ম মেনে চলে, একটা ল মেনে চলে। দ্যাট ইজ দ্য কুলম্বস ল। তো আমরা কি করব, সেই ল সম্বন্ধে আগামী ভিডিওতে পড়বো। ওকে, স্টে টিউনড। প্রত্যেকে ভালো করে ভিডিওটা শুনবে, বারে বারে চ্যাপ্টারটা আমি আবার বলছি তোমাদের, রিডিং পড়বে। থ্যাংক ইউ।